কনকনে শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। আগে পরিচয় পর্বটা দিয়ে নিই, তারপর অনেক গল্প করব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই, আর আশা রাখছি ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে। মানুষ তো ঘরে ঘরে জন্মায় গো, তবে মনুষ্যত্ব কি প্রত্যেকটা ঘরে জন্মায় না। কি ভাবছো আজকে তুমি সবার উপকার করছো বলে একটা সময় গিয়ে তুমিও সবার উপকার পাবে? না গো, বেশিরভাগ মানুষ না এখন বেইমানি করতেই বেশি পছন্দ করে। এখন মানুষ মানুষের উপকার আর মনে রাখে না গো। তোমাকে ঠিক যতটা তাদের প্রয়োজন হবে তারা ততটাই তোমাকে ব্যবহার করবে। যখনই তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন কিন্তু মানুষগুলো তোমার কথা ভুলেও যাবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আসলে যুগ পাল্টেছে, তো তাই সমস্ত কিছু যুগের সাথে সাথে পাল্টে যাচ্ছে। সেই আগের মতো সত্য যুগ নেই গো যে মানুষ এখন অতটাও সৎ থাকবে। তবে এখানে যে সবাই অসৎ তা কিন্তু নয়। পৃথিবীতে এখনও সৎ মানুষ আছে, পৃথিবীতে এখনও কিন্তু ভালো মানুষ আছে। যাই হোক, সবাইকে তো আর এক দাড়ি পাল্লায় মাপা যায় না, তাই না? কালকে যে তুলনায় কুয়াশা পড়েছিল আজকে তার থেকে অনেকাংশে কুয়াশা কম পড়েছে। আজকে সকাল সকালে উঠেছি, এখন বেশ কয়েকদিন সকাল সকালে ওঠা হচ্ছে। তারপর ঘরটাকে উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে, জানো তো, গ্যাসটা মুছে আমি না নিজের মতো করে এক কাপ চা করে নিয়েছি। আমি ভেবেচিন্তে দেখলাম যে চাটুকু নিজের মতো করে একটু একা একা বসে খাই। তারপর যখন আমার ছেলে উঠবে তখন আর নিজের মতো করে বসে চা খাওয়া হবে না। তাই বাসি কাপড়টা আজকে থাকবে, জানো, আগে চা খেয়ে নিই, তারপরে বাসি কাপড়টা আমি ধুয়ে নেব। সেই মতনই সকালবেলা উঠে এক কাপ চা খেয়ে নিয়ে তারপর বাসি নাইটিটা কিন্তু আমি কেচে মেলে দিয়েছি। এখানে দেখো এতটা পরিমাণ কুয়াশা ভেজা কিংবা শিশিরের জলটা সিঁড়িতে পড়েছে, এখানে পা পিছলে যে কেউ পড়ে যেতে পারে। তার উপরে আমার ছেলেটা তো সব সময় লাফালাফি ঝাপাঝাপি করে, না জানি কখন কি বিপদ ঘটিয়ে ফেলে। তাই আমি কি করেছি, আজকে এই শুকনো কাপড়টা দিয়ে সিঁড়ির জলগুলোকে মুছে দিচ্ছি। তবে সিঁড়ির জলটা মোছার পরে পুরো মনে হচ্ছে যে আগে যখন সকালবেলা সিঁড়িটাকে ধুয়ে মুছে দিতাম ঠিক সেই রকমই লাগছে। এতটা পরিমাণ কুয়াশা পড়েছে জানো। তবে এই ক্ষেত্রে জানো তো, আমার এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। এক তো সিঁড়িটাকে মোছাই হয়ে যাচ্ছে, বেশিরভাগ সময়টাই জল দিতে হচ্ছে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মানি প্ল্যান্টগুলোতে জল দিতেই হয় না, ওরা বাইরেই থাকে সারা রাত। শীতের কুয়াশা আর সারা রাতে টিপটিপ করে জল পড়তেই থাকে, সেই জলে না ওরা বেশ ভালো গ্রো করে। তবে আমি ভাবি যে অনেকের মানি প্ল্যান্টগুলো কত ঘন হয়, আমারগুলো কেন এত পাতলা গো? ওগুলোর কি ডাল কেটে কেটে আবার লাগাতে হবে, না ওগুলো এমনিতেই ঘন হবে? আমার জানা নেই। প্লিজ যদি কারোর জানা থাকে আমাকে একটু জানিও। এ পর্যায়ে সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। গ্যাসটাকে আরেকবার করে সুন্দরভাবে মুছে নিলাম, আর রান্নাঘরের ওই টুকিটাকি জিনিসপত্র পরিষ্কার করার জন্য যে সমস্ত কাপড়ের টুকরোগুলো থাকে সেগুলোকেও ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এখন ভাতটাকে বসিয়ে দিয়েছি, কেবল চালটা বসিয়েছি। আর এই দেখো, চালটা আমি মোটামুটি ঘন্টাখানেক আগেই কিন্তু ভিজিয়ে দিয়েছিলাম। এখানে দুটো কুমড়ো সেদ্ধ দিচ্ছি, আর তার সাথে দেবো দুটো আলু সেদ্ধ। আজকে সকালবেলা আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ হবে, আর তার সাথে কিন্তু তরকারিও হবে। তবে কি তরকারি রান্না করব সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন তাহলে কয়েকটা কমেন্টের উত্তর দেওয়া যাক। তোরি সোনা আইডি থেকে সোনাদি কমেন্ট করেছে যে, জানো তো বোনু, আমার মা সব সময় বলতো ঘর যদি মাটিরও হয় না, যদি ঘর গোছানোর মানুষটা ভালো থাকে তাহলে ওই 10 টাকা 20 টাকা 5 টাকার জিনিসেও কিন্তু ঘরটাকে সড়কও মনে হয়। খুব সুন্দর লাগলো ভিডিওটা বোনু, অনেক অনেক ধন্যবাদ গো সোনাদি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমিও ঠিক তোমার মার কথাতেই বিশ্বাসী যে ঘর সাজাতে কখনোই হাইফাই জিনিসের দরকার হয় না, শুধু সাজানোর মতো একটা মানুষ দরকার, আর দরকার ঘর সাজানোর মানসিকতা। তবেই কিন্তু একটা ঘর খুব সুন্দর হয়ে ওঠে। রান্নাটা চাপিয়ে এ পর্যায়ে সোজা চলে এসেছি কিন্তু এ ঘরে। বিছানাটাকে খুব সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটাকে অনেকক্ষণ সময় ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আমি কিন্তু বেশ ভালো করে গুছিয়ে নিতে বেশি পছন্দ করি। আমি জানি যে আমার ঘরে কয়েকটা জিনিস যদি গোছানো থাকে তবেই কিন্তু আমার ঘরটা একদম ফিটফাট দেখাবে। এখানে বিছানা গোছাতে এসে আমি হাসছি কেন জানো? আমার ছেলে এখানে চলে এসেছে, আর সে আমাকে বলছে যে তুমি সরে যাও মা, আমি তোমার বিছানাটাকে গুছিয়ে
গুছিয়ে দিচ্ছি। ওর এত পাকা পাকা কথা শুনে আমি না হেসে পারি? দেখো এখনও আমার কাছে চলে আসবে, আর ওর নিজের বালিশটা ও নিজেই দেখো ঝেড়ে নেওয়ার চেষ্টা করবে, আর আমি তার মাঝখানে একটু ওকে শিখিয়েও দিচ্ছি যে কিভাবে ঝাড়তে হয়। আপাতত ও তো ছোট, ও যে করার চেষ্টা করছে কাজগুলো, সেটাই আমার কাছে অনেক। আমার মনে হয় কি, পুঁথিগত শিক্ষা তো এক ধরনের শিক্ষা, তাছাড়াও এই যে আমাদেরকে দেখে একটা কাজ করার যে ধারণাটা কিংবা একটা কাজ করার ওর ইচ্ছে, এটাও কিন্তু এক ধরনের শিক্ষাই বলতে পারে, তাই না? আচ্ছা, পৃথাদি আমাকে কমেন্ট করেছে যে আমার টিনের ঘরে যে সমস্ত ফাঁকাগুলো রয়েছে সেগুলো যেন কিছু দিয়ে বুঝিয়ে দিই। আর হ্যাঁ, সেই সাথে এটাও বলেছে যে মনে করো না যে আমি জ্ঞান দিলাম। দেখো, তুমি বা তোমরা যে আমাকে জ্ঞান দিলে এটা আমি কেন মনে করব বলো? আমার ভালোর জন্যই তো তোমরা এই কথাগুলো আমাকে বলো, তাই না? তবে পৃথাদি জানো তো, সত্যি কথা বলি, গ্রাম সাইডে যে কয়েকটা টিনের ঘর আছে, যতগুলো টিনের ঘর আছে, প্রত্যেকটা টিনের ঘরের ওই নিচের অংশগুলো ফাঁকাই থাকে। এগুলোকে কি কোনো কিছু দিয়ে বুঝিয়ে রাখা যায় সেটা এখনও পর্যন্ত আমার জানা নেই। তবে আমার বর আসুক, আমি এর পরের দিন ওকে জিজ্ঞাসা করব যে এই ফাঁক ফোকরগুলো বোঝানো যায় কিনা। আর রইল ওই পোকামাকড় ঢোকার ভয়, এখনও পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে কোনো কিছু ঘরে দেখিনি গো। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব যে ওই ঘরের ছোট ছোট ফাঁকাগুলো যদি বোঝানো যায় অবশ্যই বুঝিয়ে দেবো। সেক্ষেত্রে গরম আসলে না আমাদেরই বেশি সমস্যা হবে। গরমকালে টিনের ঘর যা গরম হয়ে যায়, সেক্ষেত্রে তখন আবার আমাদের ফাঁক ফোকর খুঁজতে হয় হাওয়া বাতাস ঢোকানোর জন্য। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর কম্বলটাকে ভাঁজ করে নিয়েছি। আলমারির দিকটাতে তোমরা কেউ তাকিও না, আমার আলমারিটা সত্যিই অগোছালো। এখনও পর্যন্ত নেওয়ার পর থেকে আলমারিটাকে গুছিয়ে উঠতে পারিনি। কাজের হাজারো চাপ থাকে, বাচ্চা কাচ্চা সামলানো থাকে, সমস্ত দায়িত্ব যেহেতু আমার হাতে থাকে, সেই জন্য আর কি ওই আলমারিটাকে গুছিয়ে ওঠা সম্ভব হয় না। তার উপরে আমার বর যে খুব একটা এখন ছুটি পায় তাও নয়, ওর সাথ না পেলে না আমি আলমারিটাকে নতুন করে গুছিয়ে রাখতে পারছি না। এরপরেই আমি সোজা চলে এসেছি সোনাকে নিয়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে। আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা ছিল 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে সোনার হাতে একটা ছবি দিয়ে ওরা ছবি তুলছিল আর কি। তারপর সোনাকে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে খাবার নিয়ে এসে দিয়ে খাইয়ে দিচ্ছি। আসলে আমাদের এখানে না সেন্টারে সুন্দর খিচুড়ি দেয় গো, গাজর থেকে শুরু করে শীতের সমস্ত রকম সবজি এই খিচুড়ির মধ্যে থাকে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করা হয়, তাই আমি সোনাকে খিচুড়িটা খাইয়ে দিই। মাঝে মাঝে নিজেও খাই, বেশ ভালো লাগে। পায়েল আইডি থেকে আমাকে পায়েলদি কমেন্ট করেছে যে আমার আর আমার ছেলের খুবই ডাস্ট অ্যালার্জি, জানো, অ্যাস্থমা আছে আমাদের, এত ভুগছে আমার ছেলে 10 দিন থেকে, কি বলবো। জানো তো পায়েলদি, ডাস্ট অ্যালার্জি কিন্তু আমারও আছে। আমি কলকাতায় একজন অ্যালার্জি স্পেশালিস্ট দেখিয়েছি। যদি তোমার কলকাতার কাছাকাছি বাড়ি হয়ে থাকে তাহলে তুমি একবার ওই অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টরকে দেখিয়ে নিতে পারো অ্যাপেলোতে। আর তার উপরে যদি ঘরোয়া কোনো টোটকা তুমি ইউজ করতে পারো তাহলে খুব ভালো হয়। সত্যি আমি এখন অ্যালার্জির ওষুধ আর খাই না। আমি মোটামুটি প্রত্যেক দিন রাত্রে একটু দুধের মধ্যে হলুদ আর মধু মিশিয়ে খাই, আর প্রত্যেক দিন সকালবেলা মধু জল তো অবশ্যই খাই, আর সেই সাথে যখন চা খাই অবশ্যই করে একটা করে তেজপাতা চায়ের মধ্যে দিয়ে ফুটিয়ে খাই। এক্ষেত্রে জানি না যে আমার কোন টোটকাটা কাজে লেগেছে, তবে সত্যি আমার খুব উপকার হয়েছে। তুমি বাড়িতে এগুলো ট্রাই করতে পারো, তবে এগুলো না এই টোটকাগুলো কাজ করতে একটু সময় নেবে, তবে হ্যাঁ অবশ্যই কাজ হবে। যাই হোক, চলো এবার ঘরের কিছু ডাস্টিং ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছি। ছোট ছোট পরিবর্তন, এই যে যেমন ধরো প্রত্যেক দিন কিছু না কিছু ডাস্টিং ক্লিনিং, ঘরটাকে একটু হলেও পরিপাটি রাখার চেষ্টা, ছোট ছোট শোপিসগুলো পরিষ্কার করা, একটু টুকিটাকি কাজকর্ম করা, ঘরের প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা, সেই সাথে অন্তত খাট, আলনা আর তোমার ওই শোপিস কিংবা ছোট ছোট র্যাকের জিনিসগুলো, সেগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে একটা ঘর অনেকাংশে অনেকটা সুন্দর দেখতে লাগে আর অনেকটা গোছানোও দেখতে লাগে। হ্যালো, আমার ঠাকুরের সিংহাসনটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, কাল আবার দেখা হবে, টাটা।